ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল 2025 পরীক্ষায় হুবহু কমন পেতে চাইলে এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ শুরু করছি আজকের সেশন। আজকের সেশনের প্রথম প্রশ্ন দেখে নাও। একটি সংখ্যার 40% থেকে 150 বিয়োগ করলে ফলাফল হয় 50। সংখ্যাটি কত? একদম সহজ প্রশ্ন, এক লাইনে অ্যান্সার করার চেষ্টা করব। ধরে নিলাম সংখ্যাটি এক্স, তাহলে বলেছি কি এই সংখ্যাটির 40% মানে কত? এক্স ইন্টু 40/100, কোনো ডাউট নেই। বলেছে এখান থেকে 150 বিয়োগ করব, এই সংখ্যাটা থেকে 150 বিয়োগ করলে আমরা ফলাফল পাবো 50। ব্যাস, এইটা সাজিয়ে নিতে পারলেই আমার কোশ্চেন কিন্তু 90% কমপ্লিট। এবার এটাকে সমাধান করব, তাহলে এটাকে করি, কেটে ছোট করে দিই, শূন্য শূন্য কাটলাম, 2 2 4, 2 5 10, এটা কি পেলাম? 2x বাই 5। এই 150টাকে এদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে? এটা 200 হয়ে যাবে। এবার কোনাকুনি গুণ করে দেবো, জাস্ট এক্স ইকুয়াল টু 5 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 5 ইন্টু 200, আর এই দুইটা এদিকে চলে আসলে নিচে চলে আসবে। তাহলে এটাকে সমাধান করলে কত পাবো? 2 দিয়ে কাটলে 100 সমান পেয়ে গেলাম 500। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন বি, 500। এই কোশ্চেনটি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি বুঝে যাও তাহলে অবশ্যই ইয়েস লিখে জানাবে। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 8,000 টাকার 2 বছরের সুদ কত হবে? এটা আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে ফর্মুলা দিয়ে করার। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, কি না, আই ইকুয়াল টু সরি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এই ফর্মুলা দিয়ে তোমরা করার চেষ্টা করবে, আমি এটাকে ট্রি মেথডে করে দেখাবো। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে করতে হবে ফার্স্ট এই 5 যে পার্সেন্ট দেওয়া আছে, এই 5%টাকে আমি আগে ভগ্নাংশে কনভার্ট করে নেবো। তাহলে কত হবে? এটা করলে আমরা পেয়ে যাব 5/100। তাহলে কত পাচ্ছি? 1/20। এই যে 1/20 পেলাম। এবার আমার এখানে মোট অ্যামাউন্ট কত দেওয়া আছে? মোট অ্যামাউন্ট দেওয়া আছে 800 টাকা। ক বছরের জন্য? 2 বছরে, তাই আমি এটাকে দুটো পার্টে ডিভাইড করবো। এবার এই 1/20 দিয়ে দুটো পার্টকেই আমি গুণ করে নেব, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা কত পাবো? এটা গুণ করলে আমরা পেয়ে যাব 20 দিয়ে, 20 4 80, 400। এখানেও পেয়ে যাব 400। আরেকবার আমাকে একটা নাম্বারকে এক লাইনে নামাতে হবে। কি হবে? এটাকে করলে 1/20 দিয়ে সেম করব, তাহলে এখানে কত পাবো? এটা পেয়ে যাব 20। এবার আমরা এই যে নাম্বারটা পুরোটা পেয়েছি, এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটা পেয়েছি, এটা হয়ে যাবে আমার সুদ। যদি সুদ আসল বলে তাহলে এই তিনটে প্লাস এই অ্যামাউন্টটা আমরা অ্যাড করব, কিন্তু এখানে বলেছে সুদ, তাহলে এই তিনটে নাম্বার যদি আমরা অ্যাড করি কত পাবো? 820। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 820। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে একটি ট্রেন 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত নির্ণয় করো। আচ্ছা, একটি ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্যের পাশাপাশি ও প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, তাহলে তখন ও টোটাল কতটা ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করবে? তখন ও দূরত্ব অতিক্রম করবে, ধরে নিলাম ট্রেনটার দৈর্ঘ্য এক্স মিটার, আর কি না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার, তাহলে টোটাল ও এই ডিস্টেন্সটা কভার করছে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই কত টাইম লাগছে? 14 সেকেন্ড। তাহলে কি এটা হয়ে যাবে ট্রেনের গতিবেগ। আবার এখানে বলেছে ও একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তিকে অতিক্রম করছে 10 সেকেন্ডে, তাহলে একটা ব্যক্তিকে যখন একটা ট্রেন অতিক্রম করবে, তখন কি ট্রেন ওর নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তাহলে ওর নিজের দৈর্ঘ্য কত? ওর নিজের দৈর্ঘ্য ধরেছিলাম এক্স, কত সেকেন্ডে অতিক্রম করছে? 10 সেকেন্ডে, তাহলে এটাও হয়ে যাবে ট্রেনের গতিবেগ। তাহলে দুটোই আমি পেয়েছি ট্রেনের গতিবেগ, তাহলে দুটো ইকুয়াল। এবার এখান থেকে আমরা এটাকে সমাধান করে নিতে পারি। এটা কত হবে? কোনাকুনি গুণ করলে 14x, এটা একবারে করে দিচ্ছি দেখে নাও, 10x প্লাস হয়ে যাবে 1500। এবার এখান থেকে আমরা যদি এটা মাইনাস করি কত পাবো? 4x ইকুয়াল টু পাচ্ছি 1500। এখান থেকে আমরা x ইকুয়াল টু কত পাবো? না 1500 বাই 4, এটা দিয়ে যদি করি 4 3 12, 4 3 12 করলে কত? 4 7 28, 2 4 5 20, তাহলে 375 মিটার হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। আমাকে কি চেয়েছে?
ট্রেনটির গতিবেগ চেয়েছে, আমি দৈর্ঘ্য পেয়েছি, তাহলে আমি যে কোনো একটাতে বসিয়ে দিলেই আমি কিন্তু গতিবেগ পেয়ে যাবো, হয় আমি এটাতে বসাবো না এটাতে। তাহলে আমি বসালাম এইটাতে, তাহলে আমার গতিবেগ কত হবে, স্পিড, স্পিড কত হবে না, টোটাল ট্রেনের দূরত্ব আমি একটাই করছি, 375 বাই কত, 375/10, তাহলে এটা ট্রেনের গতিবেগ। কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের 18/5 দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে আমাদের গুণ করতে হয়। তাহলে কাটো, এটা কাটলে কি হবে, 2×5=10, 2×9=18, 25 একবারে কাটবো, 25 একে 25, তাহলে এটা কত হচ্ছে, 25, 125, 25×5 125, তাহলে 15×9, 9×5 45, 5×4, 9×9 9×4 13, কত হচ্ছে 135। সঠিক উত্তর 135 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে ট্রেনটির গতিবেগ। ক্লিয়ার, বোঝা গেল? এই যে আমরা এক্সট্রা ধরেছিলাম, এক্সট্রা কি, এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য। বুঝতে কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, 4 নম্বর প্রশ্ন। 5টি সংখ্যার গড় দেওয়া আছে 27, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তবে গড় 25 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? 5টি সংখ্যার গড় 27, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তবে গড় 25 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? তাহলে সহজভাবে আমরা আগে পুরো ডিটেলসটা দেখে নিই। 5টি সংখ্যার গড় 27 বললে তাহলে 5টি সংখ্যার মোট সমষ্টি কত হবে, 5×27, তাহলে এটা গুণ করলে কত হবে, 150 থেকে আমি 15 বাদ দেবো, 150 থেকে 15 বাদ দিলে 135, এটা পেলাম 135। বলেছে একটি সংখ্যা বাদ দিয়েছে, তাহলে এখন সংখ্যা কত, এখন সংখ্যা 4টি, তার গড় কত, 25, তাহলে 4×25, তাহলে সংখ্যাটার সমষ্টি কত, সেটা হচ্ছে 100। তাহলে যেই সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে, কত বাদ দেওয়া হয়েছে, ছিল 135, হয়েছে 100, তাহলে নিশ্চয়ই এই দুটোর বিয়োগফল করলে পেয়ে যাব যে কত সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া সংখ্যাটি হচ্ছে অপশন বি, 35। এবার এই কোশ্চেনটাকে আমি এত কিছু না করে, গুণ না করে সহজে কিভাবে করতে পারি না, আমরা কি করব, যে গড় সংখ্যাটা ছিল আগে সেখান থেকে নতুন যে গড় সংখ্যাটা হয়েছে সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। কটা সংখ্যা ছিল, মোট 5টা, সেই 5টা এর সাথে গুণ করছি, কত পাচ্ছি, 10, আর যে নতুন গড় সংখ্যাটা হয়েছে সেটা এর সাথে যোগ করে দেব। তাহলে এই দুটো যদি যোগ করে দিই আমরা উত্তর পেয়ে যাবো 35, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। দুটো প্রসেস দেখালাম, এটা ট্রিক্স আর এটা হচ্ছে মেন প্রসেস। ক্লিয়ার, বোঝা গেল? যদি ট্রিক্স না মনে থাকে এই প্রসেসেই করবে, ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 5 নম্বর প্রশ্ন। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 600 বর্গমিটার, পার্কটির পরিসীমা কত? একটি বর্গাকার পার্ক, তার ক্ষেত্রফল দেওয়া আছে 625 বর্গমিটার, পার্কটির পরিসীমা কত? এর মতো সহজ প্রশ্ন কিছু হয় না। বলেছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, আমি ধরলাম বাহু এ, তাহলে তার স্কোয়ার হচ্ছে যে 625, এ স্কোয়ার মানে 625। এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু কত হবে, √625। সেখান থেকে আমি আবার বলতে পারি এ ইকুয়াল টু, অর্থাৎ 625-এর বর্গমূল করলে পেয়ে যাব 25। আমরা কিভাবে সহজে এই বর্গমূলগুলো করতে পারি, এগুলো নয় আমাদের মুখস্থ থাকে, কিন্তু যখন বড় সংখ্যা দেবে সেগুলোর আমরা বর্গমূল সহজে কিভাবে করব তার জন্য একটি ট্রিক্স ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই সেটা কিন্তু তোমরা দেখে নেবে। সেটা 10 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এগুলোর বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে আমি কি পেলাম, পার্কটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। পরিসীমা বলেছে, পরিসীমার সূত্র কি, পরিসীমা বা পেরিমিটারের সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে বর্গক্ষেত্রে 4 ইন্টু বাহু, বাহু এ, তাহলে এখানে আমি বসিয়ে দিই 4×25 সমান হয়ে যাবে 100 মিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় আছে, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন একদম জলের মতো সহজ করে দেবো, তার জন্য অবশ্যই ক্লাসগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। একটি সাইকেলের ধার্য মূল্য বলে দিয়েছে 1500 টাকা, অর্থাৎ মার্ক প্রাইস এমপি, যদি 20% ছাড়ে বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য কত? বলছে একটি সাইকেলের ধার্য মূল্য অর্থাৎ এমপি আমাকে দেওয়া আছে কত, মার্ক প্রাইস যেটা সেটা হচ্ছে 1500 টাকা, যদি ছাড় 20% হয় বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কি, সেলিং প্রাইস এসপি, সেলিং প্রাইস এসপি, এসপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এসপি ইকুয়াল টু হচ্ছে মার্ক প্রাইস ইনটু ডিসকাউন্ট বাই 100, কত পার্সেন্ট, 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 100 মাইনাস 20/100, এখান থেকে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। তাহলে কত, মার্ক প্রাইস 1500 টাকা, তাহলে 100 থেকে 20% বিয়োগ করলে কত হবে, 20% বিয়োগ করলে 80/100, তাহলে এই দুটো আমরা যদি কাটাকুটি করি কত পাচ্ছি, 15 × 120,
আর এখানে একটা শূন্য, কত 1200 টাকা। তাহলে দ্রব্যটি বিক্রয় করবে কত টাকায়? সঠিক উত্তর অপশন সি 1200 টাকায়। এক লাইনে উত্তর হয়ে যাবে, মার্ক প্রাইস ইন্টু ডিসকাউন্ট বাই 100 করলেই কিন্তু আমরা পেয়ে যাবো অ্যান্সার। 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয় সেটাকে 20% কমে 20 টাকা কমে বিক্রি করছে, তাই 100 মাইনাস 20 আমাদের করতে হবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, যদি a বাই 3 ইকুয়াল টু b বাই 4 ইকুয়াল টু c বাই 7 হয়, তবে a প্লাস b প্লাস c বাই c এর মান কত? কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে a বাই 3 ইকুয়াল টু b বাই 4 ইকুয়াল টু c বাই 7। যখন এইভাবে আমাদের দেওয়া থাকবে কোনো এবিসিডি ভেরিয়েবলের নিচে নাম্বারগুলো, সেগুলোই হয়ে যাবে এর মান। অর্থাৎ a এর মান এখান থেকে বলতে পারি 3, b এর মান বলতে পারি এখান থেকে 4, c এর মান এখান থেকে বলতে পারি 7। তাহলে এ বি সি এর ভ্যালু আমি পেয়ে গেছি। আমাকে এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি বাই সি। তাহলে আমি এখানে ভ্যালুগুলো বসাই। একটু আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে ঠান্ডা মাথায় দেখতে হবে, এখানে বাই সি নিচে দেওয়া আছে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে এগুলো ভুল করে চলে আসে, তাই কোশ্চেনটাকে ভালো করে একটু আগে পড়ে নেব। তাহলে এখানে যদি আমরা বসাতে যাই, a এর ভ্যালু কত? 3, b এর ভ্যালু কত? 4, c এর ভ্যালু 7, আর c এর ভ্যালু নিচে দেওয়া আছে 7, বসিয়ে দেবো। তাহলে 7 3 10 4 14 বাই 7 সমান 2। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোথায়? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলেছে, এ একটি কাজ 15 দিনে এবং বি সেই কাজটি 30 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে? এই কোশ্চেনকে সলভ করতে গেলে কি করতে হয়, প্রসেস আমরা আগে আলোচনা করেছি। এ একটি কাজ কত দিনে করে? এ একটি কাজ করে 15 দিনে। বি কাজটা কত দিনে করে? বি কাজটা করে 30 দিনে। তাহলে এদের লসাগু করলে আমি পেয়ে যাব টোটাল কাজটা কত। তাহলে 15 30 এর লসাগু করলে আমরা পাই 30। কি করলাম একটু এখানে লিখে দিচ্ছি, যারা নতুন দেখবে তারা অবশ্যই যাতে বুঝতে পারে, সবার জন্য এই ক্লাস। তাহলে 15 30 এর আমরা কি করব? এলসিএম করব। এলসিএম করলে কত পাবো? এলসিএম করলে 30 পাবো। সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এই দুটো সংখ্যার যদি এলসিএম করি টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। এবার দেখো, মোট কাজ আমার 30 ইউনিট। এ যদি 30 ইউনিট কাজ করতে 15 দিন সময় নেয়, তাহলে এক এক দিনে কত ইউনিট করে কাজ করবে? না 30/15 বলে দেবো 2 ইউনিট করে। অর্থাৎ একদিনে 2 ইউনিট কাজ করলে তবে তো 15 দিনে 30 ইউনিট কাজ করবে। বি আবার করছে কি, 30 ইউনিট কাজ করতে 30 দিন সময় নিচ্ছে, তাহলে কি একদিনেও কত ইউনিট করে করছে? না ও করছে একদিনে 1 ইউনিট করে। তাহলে এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করছে? এ প্লাস বি একদিনে করছে 2 + 1 সমান 3 ইউনিট কাজ। ওরা একদিনে 3 ইউনিট কাজ করছে। বলেছে একসাথে কাজটি কত দিনে করবে? মোট কাজ 30, তাহলে সময় কত লাগবে? টাইম, না মোট কাজ বাই ওরা একদিনে যত ইউনিট করছে, একদিনে করছে 3 ইউনিট, তাহলে ওদের করতে সময় লাগবে কত? 10 দিন। এদের করতে সময় লাগবে কত? 10 দিন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 10 দিন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখে নাও, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে? যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 4 হয়, কি বলেছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, আমরা কি করব? এটাকে হোল স্কোয়ার করে দেবো, পুরোটাকে বোথ সাইডে স্কোয়ার করে দেবো। তাহলে এটা লিখতে পারি। এবার এটাকে ভাঙো, ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার, কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2, এ কত? এক্স, বি কত? 1/x, প্লাস কত? প্লাস সি কত? সরি বি কত? এটা, তাহলে বি স্কোয়ার এটা ইকুয়াল টু এটা যেমন আছে কত? 4 স্কোয়ার মানে 16। তাহলে এখান থেকে দেখো এই এক্স এক্স কেটে যাবে, কি পড়ে থাকছে লেফট সাইডে? এক্স স্কোয়ার প্লাস এটা কত? 1/x স্কোয়ার, আর দুইটাকে এই সাইডে নিয়ে চলে আসবো। তাহলে 16 মাইনাস 2 সমান কত? 14। সঠিক উত্তর কোথায়? অপশন এ। এই ধরনের কোশ্চেন যখন তোমাদের পরীক্ষায় থাকবে, সেই কোশ্চেনটা সলভ করতে গেলে কি হবে, যখন এই যে একটা সংখ্যা দেওয়া থাকবে আর তার অনন্য মানে 1/, করে দেওয়া থাকবে, আর তার দুটোর স্কোয়ারের সাম যদি তোমাকে নির্ণয় করতে দেয়, তুমি কি করবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যা দেওয়া থাকবে সেটার হোল স্কোয়ার করে সেখান থেকে 2 মাইনাস করে দেবে, তাহলেই তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা করতে আমার কতক্ষণ লাগলো? 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু আমার এটা সলভ হয়ে যাবে। যদি তুমি এই ক্লাসটা দেখে থাকো তাহলে এই ট্রিক্সটা তোমার খুবই সহজ মনে হবে, তাই না? তাহলে তোমার এই কোশ্চেনটা যদি তোমার করতে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে পরের কোশ্চেন যেটা বড় কোশ্চেন থাকবে সেটা তুমি টাইম দিতে পারবে। চলো নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার, তাহলে তার ব্যাসার্ধ কত? এই কোশ্চেনটা আমি করে দেবো না, এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। এটার উত্তর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
আমি এটার অ্যান্সার কমেন্টে আমি সলিউশন দিয়ে দেবো। ক্লিয়ার? কারণ এর মতো সহজ প্রশ্ন হয় না, এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় আসবে, এগুলোই ভুল করে আসবে। কি জন্য না, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা অনেকে মনে করতে পারবে না, একটা টাইমের প্রেসার থাকে পরীক্ষার হলে, সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো সহজ থাকার পরেও ভুল হয়ে চলে আসে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও, 11 নম্বর প্রশ্ন, 0.008 এর ঘনমূল কত হবে? কি বলেছে? 0.008 মানে কিউব রুট বলেছে, এই যে এটা 0.008। এটা কিভাবে নির্ণয় করব? না আমি এই যে রুট, যখন দেখো আমরা রুট বলি, রুট ধরো দেওয়া আছে, রুট একটা এক্স দেওয়া আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি x⁴1/2। সেম ভাবে যদি কিউব রুট দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি x/1/3। তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে 0.008 হোল টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। আচ্ছা, এবার এটাকে আমি দশমিক তুলে দিই, তোমাদের সুবিধার্থে আমি দশমিক তুলে দিলাম, নাহলে কিন্তু এগুলো মুখে মুখেই করা যাবে। তা দশমিক তুললে আমি ওপরে কত পাবো? 8। নিচে কত হবে? নিচে হবে 1000, কোনো ডাউট নেই। তাহলে 1000 1/3। এবার দেখো 3 আছে, তাহলে 8টাকে লিখতে পারি 2 এর কিউব, 10টাকে লিখতে পারি 10 এর কিউব, তার আবার হোল কিউব দেওয়া আছে। এবার দুটোই তো কিউব আছে, তাহলে আমি এই দুটোকে একবারে কমন নিয়ে ওপরে নিয়ে যেতে পারি, তাহলে লিখতে পারি 2/10⁻³ আবার এখানে আছে 3, তাহলে এই কেটে গেল, পড়ে থাকছে কত? 2/10। সেখান থেকে বলতে পারি 0.2 উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আমি পুরো ডেসক্রিপটিভ দেখিয়ে দিলাম, এটা তোমরা কিন্তু দেখে অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে নাও, দারুণ একটি প্রশ্ন, অংশীদারি কারবার থেকে প্রশ্ন। একটি ব্যবসায় এ বি এবং সি যথাক্রমে 5:6:8 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, বছরের শেষে লাভের পরিমাণ যদি 5:3:12 অনুপাত ভাগ হলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? কি কি দেওয়া আছে এখানে? মূলধনের অনুপাত দেওয়া আছে আর লাভের অনুপাত দেওয়া আছে, তোমাকে সময়ের অনুপাত চেয়েছে। একটা ফর্মুলা একটু মনে রেখে দেবো, কি না, মূলধন ইকুয়াল টু সময় সমান কি? সমান হচ্ছে লাভ। এটা আমরা মনে রাখবো, মূলধন গুণিত সময়, সেটাই হচ্ছে আমার লাভ। ব্যাস, এই হচ্ছে আমার ফর্মুলা। এখান থেকেই আমার এই কোশ্চেনটা কিন্তু সহজেই সলভ হয়ে যাবে। তাহলে আমি একটু সময়টা এক একটা কোশ্চেনের দেখাই। আচ্ছা, সময়, এখান থেকে আমি সময় বলতে পারি কি হবে? সময়, সময় বলা যাবে লাভ বাই মূলধন, কোনো ডাউট নেই, তাই তো? যেহেতু মূলধন ইন্টু সময় ইকুয়াল টু লাভ, সেহেতু সময় ইকুয়াল টু লাভ বাই মূলধন, এটা আমরা লিখতে পারি। এবার দেখো তাহলে কি বলেছে, এ বি আর সি, এদের মূলধনের অনুপাত তোমাকে দেওয়া আছে। কি দেওয়া আছে? মূলধন। একটু লিখে লিখেই করি। কত দেওয়া আছে? 5:6:8। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে লাভের অনুপাত। কত দেওয়া আছে? 5:3:12। আমার লাগবে কি? আমার লাগবে সময়, তাহলে আমি এখানে সময় লিখতে পারি, সময়। আচ্ছা, সময় তো করব, তার আগে সময়ের ফর্মুলাটা একবার দেখে নিই, কি না, সময় ইকুয়াল টু লাভ বাই মূলধন, এই যে এখানে লিখেছি। এবার এইখানে সেইগুলো আমরা বসাতে থাকবো, কি না, সময় সমান লাভ বাই মূলধন, তাহলে এই 5/5 এটা অনুপাত, এর কি লাভ বাই মূলধন 3/6, এটা কত? 12/8, কোনো ডাউট নেই। এবার এই ভগ্নাংশটাকে, যে ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, এটাকে আমরা সমান করব। তার আগে একটু কেটে ছোট করি, কি হচ্ছে তাহলে? 1:5/5 করলে 1, এটা করলে হাফ হয়ে যাচ্ছে, এটাকে 4 দিয়ে কাটলে পাচ্ছি 4×3 12, 4×2 8। এবার এটাকে সমান করব কি করে? না, ভগ্নাংশের হরে যেগুলো থাকবে ওগুলোর আমরা লসাগু করে নেবো। এখানে 2 আছে, এখানে 1, তাহলে এগুলো লসাগু কত? 2। তাহলে এটাকে গুণ করে দেবো জাস্ট ওপরগুলোতে, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2:1:3, 2:1:3 হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় আছে? আচ্ছা, দুটো অপশনে দেওয়া আছে, তাহলে বি আর সি হয়ে যাবে সঠিক উত্তর। দুটোই সঠিক, দুটো একই দেওয়া আছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 1575 এবং তাদের ভাগফল বলে দিয়েছে 9/7। সংখ্যা দুটি কি কি? এখানে বলেছে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এদের গুণফল তোমাকে বলে দিয়েছে 1575। আবার বলেছে এ বাই বি, এদের ভাগফল যদি করি সেটা পাচ্ছি 9/7। তাহলে সংখ্যা দুটি কি কি? আমি কি করব, এই এ বি কে
অর্থাৎ এদের গুণফল আর ভাগফলকে গুণ করে দেব। তাহলে কত পাবো দেখো, 1575 ইন্টু 9/7, কোনো ডাউট নেই। এখান থেকে দেখো বিবি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে এ স্কোয়ার। তাহলে এটাকে কাটাকুটি করে এটা কেটে যাবে, দেখো 7 দিয়ে কাটলে 7 দিয়ে 14, 7 দিয়ে 14, 7 5 35, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে কত পাচ্ছি, এটাকে গুণ করার দরকার নেই, 225 ইন্টু 9। তাহলে এখান থেকে এ করতে পারি কি, এ হবে রুট আন্ডার এটা। আর 225 কার রুট, 225 হচ্ছে এর বর্গ সংখ্যা, কার বর্গ না 15-র বর্গ, ইন্টু 9 কত 3। তাহলে এখান থেকে বলতে পারি এর ভ্যালু হবে 45। এবার আমি যে কোনো একটাতে বসিয়ে দিতে পারি, সেখান থেকে আমি কিন্তু বি এর ভ্যালুটাও পেয়ে যাবো। আমি কি করছি, এইটাতে আমি বি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। তাহলে এর ভ্যালু যদি 45 বসাই, 45/b ইকুয়াল টু 9/7, 9 দিয়ে এটা কাটলে 9 5 45, বি কোনাকুনি গুণ করলে 7 5 35। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম। কত, এ পেয়েছি 45, অর্থাৎ একটি সংখ্যা হবে 45 আর একটি সংখ্যা হবে বি 35। তাহলে দুটো সংখ্যা কি কি, অপশন এ 45 35 উইল বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12 এবং লসাগু দেওয়া আছে 72, সংখ্যা দুটির যোগফল 60 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 12 এবং গসাগু দেওয়া আছে, গসাগু 12 লসাগু 72, সংখ্যা দুটির যোগফল 60 হলে সংখ্যা দুটি কি কি? আমরা অপশন টেস্ট করেও এই কোশ্চেনটাকে কিন্তু সলভ করতে পারি। আমরা এই কোশ্চেনটাকে অপশন টেস্ট করেই করার চেষ্টা করব। দেখে নাও প্রত্যেকটা অপশনগুলো থেকে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা, সংখ্যা দুটির যোগফল। দেখো এটা যদি যোগ করি 60 হচ্ছে, 60 কিন্তু হচ্ছে। এটাও যদি যোগ করি 60 হচ্ছে, এটা আমার হচ্ছে না, তাহলে এটা আমার আগেই বাদ চলে গেল। এই দুটোরও যোগফল 60 হচ্ছে না, এই দুটো সংখ্যা আমার আগে বাদ চলে গেল। ক্লিয়ার? এবার আমি কি করব, এদের এই যে দুটো আমার আপাতত রাইট হয়েছে, এই দুটোর আমি গসাগু নির্ণয় করব। 12 48, 12 48 এই দুটো সংখ্যার গসাগু কত হতে পারে? এই দুটো সংখ্যার গসাগু কিন্তু 12 হতে পারে। গসাগু কিন্তু 12 হতে পারে, এই সে 12 আমার হতে পারে। এই দুটো সংখ্যার গসাগু কি 12 হতে পারে? হ্যাঁ, এই দুটো সংখ্যারও গসাগু কিন্তু আমার 12 হতে পারে। এবার দেখব এদের লসাগু হয় কিনা। লসাগু কত বলেছে, লসাগু 72। তাহলে আমরা 12 আর 48-এর লসাগু কত পেতে পারি? 12 আর 48-এর লসাগু কিন্তু আমরা পেতে পারি 48। এদের কি লসাগু, এর এলসিএম কত পেতে পারি? এর এলসিএম কিন্তু হবে 48। কিন্তু 24 আর 36-এর লসাগু যদি করতে যাই, কত পাবো? এর লসাগু কিন্তু আমরা পেয়ে যাবো 72। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 24 আর 36। এই 24 36টাই কিন্তু কোশ্চেনের দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24 আর 36, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝাতে পারলাম? পরবর্তী প্রশ্ন, 200 এবং 400-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? 200 এবং 400-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, কিভাবে আমরা নির্ণয় করব? না, এই 200-কে আমরা আগে 7 দিয়ে ভাগ করে দেখি। 200-কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 2 14, 6 7 8 56, 4। তাহলে এটা, তাহলে 28 যে সংখ্যাটা সেটা 200-র কম নিচে, যে আর 7-এর গুণিত 28 করলে সেটা 200-র কম হচ্ছে, যেহেতু ভাগশেষ এটা, তাহলে 29 পাচ্ছি আমি। দেখো 29 যদি 7-এর গুণ করি 7 দিয়ে, তাহলে এই 200-র পরে সংখ্যা পাবো। তাহলে 29 থেকে আমার স্টার্ট হবে, 7-এর সাথে 29 যদি গুণ করি, সেটা 200 থেকে 400-র মধ্যে প্রথম সংখ্যা হবে, যেটা 7 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখবো 400-কে আমি ভাগ করি, 400-কে আমি 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 5 35, হাতে থাকছে 5 5 7 7 49, 1। তাহলে কত? 57। 400-র মধ্যে সংখ্যাটা কত? 57, গিয়ে শেষ হচ্ছে কোথায় গিয়ে? 57। এই 57-র সাথেও যদি 7 গুণ করি, সেটা আমার 400-র মধ্যে থাকবে। অর্থাৎ 29 থেকে 57-র মধ্যে, এই 29 থেকে শুরু করে 57 পর্যন্ত যতগুলো সংখ্যা হবে, সব সংখ্যাগুলোই কিন্তু এই 200 থেকে 400-র মধ্যে থাকবে, যেই সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই দুটোর বিয়োগফল করবো আগে। এই দুটোর বিয়োগফল কত হবে? 57 থেকে 29 বিয়োগ করলে 9 8, হাতে 1 2 1 3,
4 5 28, কিন্তু 28 অপশানে আছে। যদি এটার উত্তর আমরা 28 করে আসি তাহলে কিন্তু আমরা বড় ভুল করে আসবো। এর সাথে আমাদের +1 করতে হবে, কারণ আমরা শুরু করছি 29 থেকে 57, এদের মাঝে সংখ্যা পাচ্ছি, কিন্তু এই দুটো সংখ্যাও আমাকে কাউন্ট করতে হবে একটা সংখ্যা। তাহলে এটা যোগ করলে হবে 29। তাহলে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো আমার 200 থেকে 400-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য? সেটা হচ্ছে 29টি সংখ্যা। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? পরবর্তী প্রশ্ন, যদি এই কোশ্চেনে না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখে নেবে, আশা রাখছি ক্লিয়ার বুঝতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। 16 নম্বর প্রশ্ন দেখে নাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলে এবং প্রস্থ 10% কমানো হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এই কোশ্চেনটা আমরা সলভ করতে হলে কি প্রসেস আমাদের অ্যাপ্লাই করতে হবে? অনেকভাবেই করা যায়, আমরা ধরে নিতে পারি, কিন্তু আমরা ওইসবে কিচ্ছু যাব না। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে একদম কি, একটু ডিটেলসেই দেখাই। ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ধরো এটা লেন্থ আর এটা প্রস্থ ব্রেথ, বলেছি 10% বাড়ানো হয়েছে। আচ্ছা, আগে 10-এর ফ্র্যাকশন করি। 10-এর পার্সেন্ট মানে কত? 10% মানে 1/10, দুটো দিয়ে 10% আছে। তাহলে যদি আগে ছিল 10, সরি এখানে লেখো পূর্বে, এখানে লেখো বর্তমান, তাহলে এখানে লেন্থ এখানে ব্রেথ। তাহলে আগে ছিল 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন হবে কত? 1 বৃদ্ধি পেয়েছে মানে 11। এখন প্রস্থ কত? আগে ছিল 10, কমেছে এই যে 10%, তাহলে কত হবে? 9। ক্ষেত্রফল কত হবে? এরিয়া, এদের গুণফল 100, এটা কত হবে? 99। তাহলে কত পার্সেন্ট কমেছে? কমেছে, দেখো 100 থেকে 99 হয়েছে, 1 কমেছে কততে? 100-তে, ইন্টু 100 সমান কত? সমান 1% কমেছে। এটাও কিন্তু অবশ্যই লিখতে হবে কমেছে। সঠিক উত্তর হবে অপশন সি, 1% কমবে। এই কোশ্চেনটাকে আমরা এত কিছু না করেও সহজে করতে পারি। যদি দৈর্ঘ্য আর প্রস্থের কমা বাড়ার সংখ্যাটা একই থাকে 10 দুটোতেই, আর একটা বাড়বে একটা কমবে, সেটা করতে গেলে কি হবে? এই যেই সংখ্যাটা পার্সেন্টটা কমছে এর স্কোয়ার করব, বাই 100 করব, পার্সেন্ট সাইন দেব, কত হবে এটা? দেখো 1%। আর সবসময় সেটা কি হবে? কমবে। মনে রাখবে, একটা যখন বাড়বে একটা কমবে, তখন অবশ্যই সেটা কমবে। আর দুটো যদি একই সংখ্যা হয় তার হোল স্কোয়ার বাই 100 ইন্টু পার্সেন্টেজ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। সঠিক উত্তর অপশন সি। ক্লিয়ার? নেক্সট 17 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখে নাও কি দেওয়া আছে। বলেছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? ফাদার অ্যান্ড সন। বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি বলে দিয়েছে 60, আমি ওটাতে পরে আসছি। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে আমি ধরে নিলাম 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, পুত্রের বয়স এক্স, পিতার বয়স 5x। এটা কত? 6 বছর পূর্বে। তাহলে বর্তমানে বয়স কত হবে? 6 বছর করে দুজনেই বাড়বে, তাহলে এটা কত হবে? 5x+6। এটাও এরও বাড়বে, 5x+6। এই দুটোর সমষ্টি বলেছে কত? 60। কি বলেছে না? 5x+6 প্লাস x+6 ইকুয়াল টু আমাকে বলেছে 60। এবার এটাকে সমাধান করো, কত হচ্ছে? 6x, 6 6 12টা ওইদিকে যাবে মাইনাস হয়ে, কত পাচ্ছি? 48। এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি 8। কি বলেছে? পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কোনটা? এটা। তাহলে আমি এইখানে বসিয়ে দেব x এর ভ্যালু, তাহলে 5x+6, এখানে x এর ভ্যালু যদি 8 বসাই, 8 5 40 প্লাস 6 সমান হচ্ছে 46। অপশানে নেই, সঠিক উত্তর একটা কারেকশন করে নাও। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স হবে 46 বছর। তবে তো এটা যদি গুণ যোগ করি 8 6 14, তবে তো যোগফল 60 হবে। তাহলে সঠিক উত্তর অপশন ডি, 46 বছর। ক্লিয়ার? বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। স্থির জলে একটি নৌকার বেগ 13 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে এখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে? না স্রোতে অর্থাৎ প্রতিকূলে নৌকার গতিবেগ আমাকে নির্ণয় করতে হবে।
তাহলে প্রতিকূলে যদি গতিবেগ আমাকে নির্ণয় করতে হয় তার আগে আমাকে নৌকার বেগ জানতে হবে, কারণ এখানে আচ্ছা এখানে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে প্রতিকূলে গতিবেগ কি হবে? প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ কি হবে? প্রতিকূলে গতিবেগ হবে নৌকার গতিবেগ, নৌকা মাইনাস স্রোত। কি বললাম? নৌকা মাইনাস স্রোত হয়ে যাবে প্রতিকূলে গতিবেগ। নৌকার গতিবেগ দেওয়া আছে 13, স্রোতের গতিবেগ দেওয়া আছে 4, সমান হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার হয়ে যাচ্ছে প্রতিকূলে গতিবেগ। এবার প্রতিকূলে যেতে কতটা পথ যাচ্ছে? 63 কিমি। তাহলে সময় কত লাগবে? টাইম লাগবে কত? 9 কিলোমিটার/আওয়ার গতিবেগে যদি 63 কিলোমিটার পথ যায়, সময় কত লাগবে? না আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, সেখান থেকে বলে দেব 7 ঘন্টা। কত উত্তর? অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, 7 আওয়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই বোট অ্যান্ড স্রোত থেকে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, যদি ওই ক্লাসটি তোমরা দেখো, আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, যদি ওই ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে কিন্তু এইসব কোশ্চেন তোমাদের কাছে কিচ্ছু না। পরবর্তী প্রশ্ন দেখে নাও। 19 নম্বর প্রশ্ন, রুট আন্ডার 0.01 প্লাস রুট আন্ডার 0.0064 ইকুয়াল টু কত? কি বলেছে? রুট আন্ডার হোল রুটের ভেতরে দেওয়া আছে 0.01 প্লাস ভেতরে দেওয়া আছে রুট আন্ডার 0.0064, এটার সমাধান কি হবে? তাহলে কি করতে হবে? রুট আন্ডার যেমন আছে থাকবে, এটা যেমন আছে এখানে লেখা দেবো। এবার রুট আন্ডার 0.04, তাহলে এখান থেকে একটা জিরো চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 0.064 মানে 8। এর যদি আমি স্কোয়ার করি এই সংখ্যাটা পাবো। এগুলো কিভাবে করতে হয় আমি কিন্তু আগে একটা কোশ্চেন আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার এটাকে যোগ করে কত হবে দেখো, এটা যোগ করলে পাবো 0.09। তোমরা এটাকে দশমিক তুলেও করতে পারো, একবারও করতে পারো, উত্তর হয়ে যাবে 0.3। কোথায় আছে? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত হবে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের গসাগু যদি 4 হয় লসাগু কত হবে? যদি সংখ্যা দুটির অনুপাত আর গসাগু দেওয়া থাকে তাহলে লসাগু নির্ণয় করতে গেলে এই স্ক্রিনে যা যা সংখ্যা দেখতে পাচ্ছ অনুপাতের সংখ্যাগুলো আর গসাগু সবকে গুণ করে দেবে। তাহলে এখান থেকে আমি বলে দেবো লসাগু কত হবে। লসাগু হয়ে যাবে 3 × 4 আর এই গসাগুর 4, সবকে গুণ করে দাও, কত হবে? 4×3 = 12, 12×4 = 48। সঠিক উত্তর অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। কি বললাম? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে তাদের লসাগু কত হবে? আচ্ছা গসাগু যদি 4 হয় সংখ্যাগুলো কি হতে পারে? সংখ্যাগুলো হতে পারে 4×3 = 12, একটা 12, আর 4×4 = 16। তাহলে এই সংখ্যাগুলোর আমাকে লসাগু নির্ণয় করতে হবে। এই দুটো সংখ্যার লসাগু কত হবে? এই দুটো সংখ্যার লসাগু, এই দুটো সংখ্যার লসাগু কিন্তু 48 হবে। তাই বললাম স্ক্রিনে যা যা সংখ্যা দেখতে পারবে এই কোশ্চেন নাম্বারটা ছাড়া, যা যা সংখ্যা দেখতে পারবে এই কোশ্চেনের মধ্যে সেগুলোকে গুণ করে দেবে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? 21 নম্বর প্রশ্ন, যদি কোনো আসল 20 বছরে সুদে আসলে 3 গুণ হয় তবে বার্ষিক সরল সুদের হার কত? এই কোশ্চেনটি সলভ করতে গেলে একটি ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে n-1 বাই, এই কোশ্চেনটা দিয়েছে সরল সুদের হার, তাহলে আমি r ইকুয়াল টু লিখছি n-1/t ইন্টু 100। কি বললাম? যদি সরল সুদের হার বলে তাহলে লিখবো r ইকুয়াল টু n-1/t ইকুয়াল টু 100। এখানে r হচ্ছে সুদের হার, t হচ্ছে সময়, আর n হচ্ছে কত গুণ হচ্ছে। যদি এই কোশ্চেনটাই চাইতো যে এখানে 20 বছর না বলে বলে দিত 20% হারে কত বছরে হবে এটা, তাহলে তখন কিন্তু লিখতাম দেখো এটাই এই ফর্মুলায় টি এখানে চলে যাবে আর নিচে চলে আসবে। তাহলে এখানে বসাও n এর ভ্যালু কত? 3/1, টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 20 ইন্টু 100, তাহলে 20 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 20, 5 এ 100 আর 2 সমান 10। সঠিক উত্তর অপশন সি উইল বি দ্য রাইট। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, একটি পরীক্ষায় 5 নম্বর 36%, একজন ছাত্র 113 নম্বর পেয়ে 85 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? এক লাইনে অ্যান্সার করব। দেখো ধরে নিলাম পরীক্ষার মোট নম্বর আমার x, একজন ছাত্র
আচ্ছা, পাস করতে গেলে ওকে এক্স এর মধ্যে কত পার্সেন্ট পেতে হবে? তাহলে পাস মার্কস কিভাবে পাবো? না, টোটাল মার্কসের ওপরে 36% ক্যালকুলেট করলে আমি পেয়ে যাবো পাস মার্ক কত। এটা হচ্ছে আমার পাস মার্ক। এবার বলেছে একজন পরীক্ষাতে 113 পেয়েছে, ভালো কথা, কিন্তু তাও সে পাস করেনি। পাস করতে গেলে তাকে 85 নাম্বার বেশি পেতে হতো, 85 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এর সাথে যদি 85 যোগ করে দিই, তাহলে আমি পাস মার্কটা পেয়ে যাব। এটাও আমার পাস মার্ক আর এটাও আমার পাস মার্ক, এই দুটো তো ইকুয়াল, তাহলে দুটোকে আমি সমান করে সলভ করে দেবো। তাহলে সলভ করলে কি পাবো দেখো, এখানে যদি করি একটু, কাটবো না, তাহলে কি হবে, এক্স 36, 36x বাই 100 সমান, এটাকে যোগ করা কত হবে, 5 3 8, 8 1 9, 198। তাহলে 36 দিয়ে এটা কেটে যাবে, কত, 18 দিয়ে 36, এখানে করলে 18 কে 18 11। এবার 2 দিয়ে আমার এটা কেটে যাবে, কত হচ্ছে, 2 দিয়ে করলে 50। তাহলে এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করে বলতে পারি 550 হয়ে যাবে মোট নাম্বার। সঠিক উত্তর কোথায়, অপশন বি। ক্লিয়ার? 23 নম্বর প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন, একটি ট্রিক এই কোশ্চেনে আমি তোমাদের দেখাবো, তাই মনোযোগ সহকারে দেখো। 20টি দ্রব্যের ক্রয় মূল্য 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তাহলে এক পাশে লিখি আমি সিপি অর্থাৎ কস্ট প্রাইস, এক পাশে লিখি এসপি অর্থাৎ সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। এখানে কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, তাই না? সংখ্যা দেওয়া আছে যে 20টি দ্রব্যের ক্রয় মূল্য, 20টি দ্রব্যের ক্রয় মূল্য 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, এটা আমাকে দেওয়া আছে। এবার একটা কথা মনে রাখবে, সংখ্যার সাথে মূল্যের ব্যস্ত সম্পর্ক। তাহলে সংখ্যা যদি এটা হয়, এখানে মূল্য আমি কি লিখতে পারি, না উল্টে যাবে, এটা এটা হয়ে যাবে 15 এখানে চলে আসবে, এখানে 20 চলে আসবে। অর্থাৎ 15 টাকায় কিনেছে, 20 টাকায় বিক্রি করেছে, লাভ কত টাকা হয়েছে, লাভ হয়েছে 5 টাকা, কততে, 15তে লাভ হয়েছে। অর্থাৎ সিপির ওপরে লাভ হয় সবসময়, ইন্টু পার্সেন্টেজের জন্য 100% সাইন আসবে, 5 3 15, 100/3 মানে 33.13% উইল বি দা রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। শুধু মনে রাখবো, সংখ্যার সাথে সংখ্যার সাথে মূল্যের কি ব্যস্ত সম্পর্ক, এই লাইনটা যদি আমরা মনে রেখে দিই, তাহলে কিন্তু এইসব কোশ্চেন আমার কাছে কিচ্ছু না। ক্লিয়ার? 24 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে 8 সেমি 6 সেমি, অতিভুজের দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয় অ্যাঙ্গেল। লম্ব বলেছে ভূমি বলেছে 8 সেমি, এটা 8 সেমি, লম্ব বলেছে 6 সেমি। অতিভুজ কোনটা হয়, অতিভুজের সূত্র কি, অতিভুজ হচ্ছে যেই কোণটা আমার সমকোণ হবে তার অপোজিট বিপরীত বাহুটা হয়ে যাবে অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার অতিভুজ। ক্লিয়ার? তাহলে অতিভুজের সূত্র কি হবে, অতিভুজের সূত্র আমরা মনে রাখবো, অতিভুজ ইকুয়াল টু √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 6, তাহলে এটা 6 স্কোয়ার, ভূমি কত, 8 স্কোয়ার, তাহলে এটা কত হবে, 6 6 36 প্লাস 8 64, এটা যোগ করলে পাচ্ছি কত, 100, সমান হয়ে যাবে 10। তাহলে অতিভুজ কত, অপশন বি 10 সেমি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, একটি সরলীকরণ দেওয়া আছে, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম হোমওয়ার্ক। অবশ্যই কিন্তু এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে, এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই ক্লাসের পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদের আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গ্রুকুলে আসতে হবে। তা তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও জয়েন হতে পারো, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গ্রুকুল, সেখানে গিয়েও তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেখানে তোমরা এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের আমাদের চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল
এটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে। আর তো আমাদের এই মুহূর্তে চলছে ডব্লিউপি কেপি কনস্টেবল ক্লাস, এর পাশাপাশি গ্রুপ সিডি এবং আপার প্রাইমারির ক্লাস চলছে। গ্রুপ সিডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডির পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পেড মক টেস্ট, যেখানে তোমরা 240 প্লাস মক টেস্ট পাবে, যেখানে গ্রুপ সিতে থাকছে 30টি ফুল মক টেস্ট এবং গ্রুপ ডিতে থাকছে 30টি ফুল মক টেস্ট, যেটার মূল্য আমরা রেখেছি 179 টাকা, কিন্তু তোমরা যদি এখন পারচেস করো সেটার মূল্য হবে 147 টাকা, অর্থাৎ 147 টাকায় তোমরা পাবে 240 প্লাস মক টেস্ট। ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার 9749347019 বা 8777498157 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে পারো, বা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জ্ঞান মুকুট, প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারো, ওখানে গিয়ে তোমরা জ্ঞান মুকুট সার্চ করে অ্যাপটা ইনস্টল করে নিতে পারো, ওখান থেকেও তোমরা কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে পারো। অ্যাপটা যদি ডাউনলোড করে নাও, ওখানে কিন্তু এই মক টেস্টটা আছে, তোমরা পারচেস করে নিতে পারো, ফ্রি অনেক কন্টেন্ট দেওয়া আছে, তোমরা দেখো, ভালো লাগলে পারচেস করবে। এর পরবর্তী ক্লাস আমাদের সন্ধ্যা 8টায়, অবশ্যই তোমরা কিন্তু সন্ধ্যা 8টায় ইংলিশের ক্লাস, প্রত্যেক রবিবার আমাদের এই ডব্লিউপি কনস্টেবল লাস্ট মিনিট সাজেশন হিসেবে ক্লাসগুলো হয়, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই বলে আজকে ক্লাস শেষ করছি, ধন্যবাদ।